যে বেসিক্যালি আজকে উত্তম মধ্যম খেতেন। সোজা কথায় যে আপনি আইনজীবী, আপনার যদি অতই দম থাকে বাবা, আপনি আইনজীবীর কাছ থেকে এনওসিটা নিয়ে নিজে সওয়াল করুন। কোমরে ওজন নেই, কই দিয়ে মামলা দিয়েছে, রিভিউ সওয়াল করতে বলুন। তিনি সুপ্রিম কোর্ট গেলেন, কি অশ্বডিম্ব প্রসব হলো? কি হলো? এসআইআর বাতিল হয়ে গেছে? উপর মহল পুরোটাই ফাঁকা, যা আছে গলা পর্যন্ত পুরোটাই আবেগ, তা তো হয় না। উপর মহল পুরোটাই ফাঁকা, যা আছে সবই গোবর, ফুঁকতে পারে না। সবাই বিকাশ ভট্টাচার্য নাকি যে বাইরেও মাইক ফুঁকে ভালো, আদালতের ভিতরেও মাইকে ভালো বলে? সবাই কি বিকাশ ভট্টাচার্য নাকি? সেই জন্য তিনি সেখানে ফুটেজ খেতে গিয়ে আইনজীবীও বলছে, তার মাঝে আমি দুটো কথা বলে নিলাম। এটা কি মানে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড নাকি? আপনি তো গেছিলেন হয়রানি কমাতে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে তো না। উনি হয়রানি হলো, উনি গেছিলেন ফটো তুলতে, ফটো তোলা হয়ে গেছে, চলে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল না দিলে মমতা ব্যানার্জির দলের কেউ টিকিটও পাবেন না, মমতা ব্যানার্জির দলের কেউ নেতাও হবেন না। এই কথা ও সবার জন্য প্রযোজ্য। সে আইনজীবী হলেও তার জন্য প্রযোজ্য, সে অর্থনীতিবিদ হলেও তার জন্য প্রযোজ্য, সে ডাক্তার হলেও তার জন্য প্রযোজ্য, সে চোর হলেও তার জন্য প্রযোজ্য, ডাকাত হলেও তার জন্য প্রযোজ্য। মমতা ব্যানার্জির দলের সকলের জন্য প্রযোজ্য যে তুমি যেই হও বাবা, তুমি বিরাট অর্থনীতিবিদ, তোমাকে এনে তোমাকে একেবারে তোকে তেল নিয়ে এসে ঢালতে হবে, তেল মারতে হবে, তবেই তুমি টিকিট পাবে, নাহলে টিকিট পাবে না। এসআইআর বাতিল হবে না। আপনি এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন। যদি এনুমারেশন ফর্ম পুড়িয়ে দেওয়া হয়, যদি নির্বাচন সংক্রান্ত কোনো নথি সেটা ডিস্ট্রয় করা হয়, বা নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়ায় যদি কেউ কোনো প্রকার টেম্পার করে, তা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত, এটাই স্বাভাবিক। যদি না নেন, তো যেটা করা উচিত আইন শুদ্ধভাবে সেটাই করেছেন। দেখুন, হলফনামা দেবে মানে সেটা তিনি তার ব্যাখ্যা দেবেন, কারণ দর্শাবেন, ব্যাখ্যা দেবেন। এটা খুব স্বাভাবিক সাধারণ আইনগত প্রক্রিয়া। কিন্তু মূল কথা হলো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছিলেন এই রাজ্যে এসআইআর হবে না। তিনি বেঁচে থাকা অবস্থায় এসআইআর হবে না। তিনি বেঁচেও আছেন, অথচ এসআইআরও হচ্ছে, অথচ মানুষের হয়। তিনি সুপ্রিম কোর্ট গেলেন, কি অশ্বডিম্ব প্রসব হলো? কি হলো? এসআইআর বাতিল হয়েছে? বাতিল হয়নি তো। এসআইআর তো হচ্ছে, মানুষের হয়রানি তো হচ্ছে। দেখুন, আমি প্রথম দিন থেকে বলে আসছি যে রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে এসআইআর সেটা করতে পারে নির্বাচন কমিশন। কিন্তু হ্যাঁ, এই যে পদ্ধতিগত ত্রুটি হয়েছে, সেই পদ্ধতিগত ত্রুটি নিয়ে আপনাদের আগেই বলা উচিত ছিল, এবং এই একবার হয়ে গোটা জিনিসটা প্রায় সম্পূর্ণ। তারপরে উনি গেছেন মাননীয়া, তিনি গিয়ে ফুটেজ, তাতে তো পদ্ধতিটাও বাতিল হয়নি, মানুষের হয়রানিও কম। আপনি তো গেছিলেন হয়রানি কমাতে, আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে তো না। উনি হয়রানি হলো, উনি গেছিলেন ফটো তুলতে, ফটো তোলা হয়ে গেছে, সওয়াল জবাব করেছেন তিনি। ওই তো গেছিলেন ফটো তুলতে, ফটো তোলা হয়ে গেছে, চলে এসছেন। কি হয়েছে? সওয়াল জবাব করে বলুন, কি অশ্বডিম্বটা প্রসব হয়েছে? কি মানে কি হলো? এসে বন্ধ হয়েছে? মানুষের হয়রানি কমেছে? মানুষকে হিয়ারিং এ যেতে হয়নি? কি হয়? দেখুন, কি করা উচিত ছিল, নির্বাচন কমিশনও ভুল করেছে। নির্বাচন কমিশনের উচিত ছিল যে বিএলওদের উপর বিশ্বাস করা এবং একটি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, যেখানে যে কোনো নাগরিক, বিএলএরা, বিশেষ করে বিএলএ যারা রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে, সেই তারা বিএলওদেরকে ইনফর্ম করতো যে এই ভোটার সম্পর্কে আমার নির্দিষ্টভাবে অভিযোগ রয়েছে, তাদেরকে হিয়ারিংয়ে ডাকতেন। আর ফর্ম 7-এর প্রভিশন তো রয়েছে। দেখুন, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকতো তাদেরকে যদি হিয়ারিংয়ে ডাকতেন, তাহলে এত মানুষ হয়রানি হতো না। শুধু নাম ভুলের জন্য 70 লক্ষের অধিক মানুষকে হয়রানি করার জন্য নোটিশ। করলো কারা? রাজ্য সরকারই তো সবাই কর্মচারী ছিল, এই আরও থেকে, ইআরও থেকে, বিএলও থেকে, সবই তো রাজ্য সরকার। দেখুন, এইআরও, ইআরও, ডিও, এইগুলো সব রাজ্য সরকারি কর্মচারী। এবার কি হয়েছে, তাদের মধ্যে বিভিন্ন, তাদের যেহেতু এই মুহূর্তে নির্বাচন কমিশন তাদেরকে আধিকারিক হিসেবে নিয়েছেন, তাই তাদের নির্দিষ্টভাবে দায়িত্ব হচ্ছে ইলেকশন সংক্রান্ত। এবার ইলেকশন সংক্রান্ত দায়িত্ব আছে মানে এটা নয় যে তারা পার্মানেন্ট ইলেকশন কমিশনের স্টাফ না, তারা রাজ্য সরকারি কর্মচারী, তাদেরকে ইলেকশন কমিশন প্রকিওর করেছে। আর দেখুন, এই যে হিয়ারিং, এটা কোয়াসি জুডিশিয়াল প্রসিডিংস। আপনি যদি মনে করেন যে একেবারে নিম্ন স্তরের একজন আধিকারিককে দিয়ে এই কোয়াসি জুডিশিয়াল প্রসিডিংসটা কন্ডাক্ট করাবেন, সে হিয়ারিং নেবে,
সে সেখানে রিজন অর্ডার দেবে, এটা তো সম্ভব না। ফলে খুব স্বাভাবিকভাবে আপনি ইলেকশনের জন্য বা ইলেকশন সংক্রান্ত কাজের জন্য আধিকারিক সাপ্লাই করবেন না। বাইরের রাজ্য থেকে আধিকারিক আসবে, তাদের বাংলা ভাষা সম্পর্কে কোনো প্রকার জ্ঞানগম্যি নেই। খুব স্বাভাবিক। দেখুন, উচিত ছিল নির্বাচন কমিশনেরও, যখন সরকার আধিকারিক দিচ্ছে না, তখন নির্বাচন কমিশনের উচিত ছিল আদালতে যাওয়া, বা নির্বাচন কমিশনের সেই সমস্ত আধিকারিককে প্রকিওর করা যারা বাংলা ভাষাটি জানেন, সেই সমস্ত কেন্দ্রীয় আধিকারিকদের, কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, বা অন্য রাজ্যের কর্মচারী যদি তিনি বাংলা জানেন। যেমন ত্রিপুরায় অনেকেই বাংলা জানেন। ফলে আপনি সেটা না করে আপনি করলেন কি, অন্য রাজ্য থেকে আধিকারিক নিয়ে এলেন যারা বাংলাটি জানে না। তাদের কি 2002 সালের লিস্টটি বাংলায়, তার পরবর্তীতে ইংরেজিতে নাম লিখানো হয়েছে। ফলে এর জায়গায় ইউ হয়ে গেছে, খানের জায়গায় খাঁ হয়ে গেছে, গঙ্গোপাধ্যায় গাঙ্গুলি হয়েছে, চট্টোপাধ্যায় চ্যাটার্জি হয়েছে। তার জন্য সকলকে নোটিশ। প্রথম থেকেই বলে আসছি, বিহার নির্বাচনের আগে এসআইআর হয়েছে, বাংলা নির্বাচনে এসআইআর শুরু হয়েছে। যে যা বলুক এসআইআর হবে, আমার একদম কনসিস্টেন্ট স্ট্যান্ড প্রথম দিন থেকে। অনেকে অনেক কথা বলেছেন, আমি ইভেন জানি যারা হয়তো মানে যথেষ্ট এই সম্পর্কে ওয়াকিবহাল, উচ্চপদস্থ আধিকারিক, তারাও মানে অনেক এসআইআর এর প্রভিশন, আরে এসআইআর এর প্রভিশন আইনে আছে। এসআইআর বাতিল হবে না। আপনি এসআইআর এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলতে পারেন। দেখুন, তিনি তার দলের একজন সাংসদ, তিনি সে আইনজীবী হলেও তিনি সাংসদ। ফলে তিনি তার রাজনৈতিক মন্তব্য করেছেন, তাতে আর কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে তেল না দিলে মমতা ব্যানার্জির দলের কেউ টিকিটও পাবেন না, মমতা ব্যানার্জির দলের কেউ নেতাও হবেন না। এই কথা ও সবার জন্য প্রযোজ্য। সে আইনজীবী হলেও তার জন্য প্রযোজ্য, সে অর্থনীতিবিদ হলেও তার জন্য প্রযোজ্য, সে ডাক্তার হলেও তার জন্য প্রযোজ্য, সে চোর হলেও তার জন্য প্রযোজ্য, ডাকাত হলেও তার জন্য প্রযোজ্য। মমতা ব্যানার্জির দলের সকলের জন্য প্রযোজ্য যে তুমি যেই হও বাবা, তুমি বিরাট অর্থনীতিবিদ, তোমাকে এনে তোমাকে একেবারে তোকে তেল নিয়ে এসে ঢালতে হবে, তেল মারতে হবে, তবেই তুমি টিকিট পাবে। না সোজা কথা, ওর দলের ফর্মুলা একটাই, তেল মারো টিকিট নাও, বা অন্য অন্য ফর্মুলা যা আছে। আমরা আগের দিন দেখতে পেয়েছিলাম মুখ্যমন্ত্রী খোদ সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন, তাহলে আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত কেন থাকলেন না, কিংবা ভার্চুয়ালি তিনি কেন থাকলেন না? দেখুন, এর আগের দিনও বলেছি একই কথা। আদালতে মামলা আপনি দুভাবে করতে পারেন। এক, ইন পার্সন মামলা করতে পারেন, বা আপনি মামলা ফাইল করলেন, আপনার একজন অ্যাডভোকেটকে দিয়ে সেই মামলা ফাইল করতে পারেন, অ্যাডভোকেটকে দিয়ে সেই মামলা সওয়াল করাতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে মামলা করেছেন, নিজের নামে মামলা করেছেন, সেই মামলাটি ফাইল করিয়েছেন একজন অ্যাডভোকেটকে দিয়ে, তার আইনজীবীও রয়েছে। এতটা সত্ত্বেও তিনি কি করেছিলেন, তিনি সেখানে ফুটেজ খেতে গেছিলেন, সোজা কথায়। সেই জন্য তিনি সেখানে ফুটেজ খেতে গিয়ে আইনজীবীও বলছে, তার মাঝে আমি দুটো কথা বলে নিলাম। এটা কি মানে ব্রিগেডের প্যারেড গ্রাউন্ড না? মানে ওই সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যাতে যে আসর বসে, ইয়েতে ওই বিভিন্ন টিভি চ্যানেল, সেই টিভি চ্যানেলের আসর, যে আমি বলবো বলে একবার ও বলছে মাঝে একবার বলে দিলেন, তা তো নয়। আসলে এটা পুরোটাই হচ্ছে একটি সুসংগত ব্যবস্থা, যেখানে সুসংগত ব্যবস্থায় আপনাকে আপনার নির্দিষ্ট আইন মেনে মামলা ফাইল করতে হবে। সেখানে আপনি অ্যাডভোকেট দিতে পারেন, ইন পার্সন করতে পারেন। ইন পার্সন করলে আপনাকে অ্যাডভোকেট রাখা যাবে না। এটা তো হতে পারে না, অ্যাডভোকেট দুটো কথা বললো, মক্কেল দুটো কথা বলে দিল। উনি এর আগের দিন ওনাকে ভদ্রভাবে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান বলেছে যে আপনার আইনজীবী রয়েছেন, তিনি যথেষ্ট সুদক্ষ। আজকে উনি বার্তাটা বুঝে পড়ে যে বেসিক্যালি আজকে উত্তম মধ্যম খেতেন, সোজা কথায়। যে আপনি আইনজীবী, আপনার যদি অতই দম থাকে বাবা, আপনি আইনজীবীর কাছ থেকে এনওসিটা নিয়ে নিজে সওয়াল করুন। কোমরে ওজন নেই, কই দিয়ে মামলা দিয়েছে, রিভিউ সওয়াল করতে যান, বলুন কত কোমরে জোর আছে দেখবেন, তো রিভিউ করবো বলে আপনারা সব দেখাচ্ছেন। বলুন কোমরে কত জোর আছে দেখা যাবে, নিজের নামে ফাইল করুন না। দেখুন, সোজা কথা, সুপ্রিম কোর্টে এওআর ছাড়া কেউ ফাইল করতে পারে না। আর প্লিডিংস যে কোনো আইনজীবী করতে পারেন, সওয়াল যে কোনো আইনজীবী করতে পারেন। সেক্ষেত্রে সওয়াল করতে গেলে আপনাকে তো বেসিক্যালি তার প্রসিডিং সম্পর্কে জানতে হবে, ওয়াকিবহাল হতে হবে। আপনি যা বাইরে ময়দানে মাইক ফোঁকে বলছেন, ওই মাইক ফোঁকা বক্তব্যই যদি
আদালতে গিয়ে রায় পাওয়া যেত, তাহলে অনেক মাইক ফোঁকাওয়ালা বিরাট অ্যাডভোকেট হতো। তা তো হয় না, সব মাইক ফোঁকাওয়ালারা এসে এখানে মাইক ফোঁকে দিয়ে যেত। সব মাইক ফোঁকাওয়ালারা ফুঁকতে পারে না। সবাই বিকাশ ভট্টাচার্য নাকি যে বাইরেও মাইক ফোঁকে ভালো, আদালতের ভিতরেও মাইকে ভালো বলে? সবাই কি বিকাশ ভট্টাচার্য নাকি সবাই ওই পি চিদম্বরম, না সবাই অরুণ জেটলি, না সবাই কপিল সিব্বল, না সবাই ডক্টর মনু সিংভি? সে আমার বিরুদ্ধে দাঁড়াতেই পারে, তো তার মানে এই নয় যে তারা খারাপ অ্যাডভোকেট, তারা অসাধারণ অ্যাডভোকেট। কিন্তু সবাই তো আর কপিল সিব্বল, ডক্টর সিংভি বা সবাই অরুণ জেটলি, পি চিদম্বরম, বিকাশ ভট্টাচার্য হয় না। বাইরে মাইক ফুঁকতে পারে মানে ভিতরে ভালো মাইকে ওই বলে আদালতে ভালো সওয়াল করে এসে অর্ডার নিয়ে যাবে, ওটা হয় না। ওটা করতে গেলে সারা জীবন ওটা নিয়ে আপনাকে প্র্যাকটিস করতে হয়, ওটা নিয়ে আপনাকে সারা জীবন বাঁচতে হয়। আর উপরমহল পুরোটাই ফাঁকা, যা আছে গলা পর্যন্ত পুরোটাই আবেগ, তা তো হয় না। উপরমহল পুরোটাই ফাঁকা, যা আছে সবই গোবর। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদে মমতা ব্যানার্জির বিপদ ঘনিয়ে আসছে, কবিতা লিখতে শুরু করেছেন, মানে বোঝাই যাচ্ছে বেসিক্যালি আস্তে আস্তে আর এক কবির পদ তিনি নিতে চলেছেন। খুব পরিষ্কার কথা, মমতা ব্যানার্জির জন্য বিপদ অপেক্ষা করছে, এটুকু বলতে পারি।